এই সিরিজের পার্ট 1 যদি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে গিয়ে পার্ট 1টি দেখে নিন। তাহলে সিরিজের বাকি এপিসোডগুলো শুরু করা যাক। তারপর আমরা দেখি নীলমণির লোক ডেলিভারি বয়ের ছদ্মবেশে মেয়ে পাচার করছিল, আর তখনই ভোলা ছেলেরা দেখতে পেয়ে তাকে ধরে ফেলে আর ব্যাগটা খুলে দেখে সেখানে কালীর মেয়ে রানী রয়েছে। শঙ্কর তখন জানতে পারে আর তার বাবাকে বলে, বাবা, এটা গৌতমদার কাজ নয়। ভোলা ও তার দলবল মেয়েগুলোকে বাঁচাচ্ছে, আর সাথে বিধবাগুলোও রয়েছে। শঙ্কর তার বাবাকে বলে, তুমি শুধু একবার বলো বাবা, ওই বিধবাগুলোকে আগুন জ্বালিয়ে শেষ করে দিয়ে আসি। নীলমণি বলে, 3 দিন হলো আদিত্যর খোঁজ নেই। কাজটা যেই করুক না কেন, আমার নাতি এখন তাদের কাছে। আমাদের যত লোক আছে সবাই আদিত্যকে খুঁজতে বল। 24 ঘন্টার মধ্যে আদিত্যকে আমার সামনে দেখতে চাই। এদিকে রুচি আদিত্যর জন্য খাবার নিয়ে আসে আর খাবারটা খেতে বলে। আদিত্য রুচিকে বলে, আমার সাথে এটা কেন করলি? রুচি বলে, তুই আমাদের বাড়ির ব্যাপারে কিছু জানিস না, আর আমি সেটা বলতেও চাই না। কটা দিন ওয়েট করে যা, সব ঠিক হয়ে যাবে। এদিকে মীরা ভোলাকে বলে, নীলমণি বেশি দিন গৌতমের পেছনে থাকবে না, আমাদের পেছনেও লাগবে। ভোলা মীরাকে বলে, তার আগে নীলমণির বিষয়ে আপনাকে অনেক কিছু জানতে হবে। এই নর্থ বেঙ্গলে বন্ধ হওয়া চা বাগানে হাজার হাজার শ্রমিক আছে। 2 পয়সার জন্য এদের বাড়ির মেয়ে বাচ্চাদের বিক্রি করার কথা দুবারও ভাবে না। নীলমণি এই ব্যবসাটা শুরু করেছে। মানিক সরকার নীলমণিকে অনেক থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, সম্ভব হয়ে ওঠেনি। আমি জানি কাঠমান্ডুর একটা বড় গ্যাংয়ের সাথে নীলমণির ডিল হয়েছিল, ডলারে পেমেন্ট। সাহেব বেঁচে থাকলে এইসব সম্ভব হতো না, কিন্তু সাহেব তো এখন বেঁচে নেই। সাহেব বাড়িতে নীলমণি পয়সা ছড়ালে সব কিছু কিনে ফেলতে পারে। এরা কালীকেও কিনে ফেলেছিল। পুলিশ প্রশাসন তাদের কাছে কি? মীরা তখন বলে, তার মানে নীলমণির মাথা থেকে কাঠমান্ডু গ্যাংয়ের হাত সরলে নীলমণির টাকার ব্যাকআপ আর থাকবে না। এদিকে ভোলা ছেলেরা ভোলাকে ডাকে আর বলে, মালটা কিছু বলবে মনে হচ্ছে। নীলমণির লোক তখন বলে, আজ রাতে নীলমণির মাল ডেলিভারি হবে। কাঠমান্ডু থেকে মাল নিতে আসবে ভূষণ। ভোলা বলে, কোথায় মাল ডেলিভারি হবে? লোকটি বলে, গোশালাতে রাত 12টার সময়। ভোলা মীরাকে বলে, ভূষণ আগেরবার আমার হাত থেকে পালিয়ে গিয়েছিল। ভূষণ হলো কাঠমান্ডু গ্যাংয়ের লোক। মীরা ভোলাকে স্টেপ নিতে বলে। এদিকে কালীর জেল হয়ে যায় আর মনে পড়ে যায় সেই রাতের দৃশ্য। আসলে কালীকে নীলমণির টাকার লোভ দেখিয়েছিল, আর টাকার জন্য কালী এমন কাজ করেছে। এখন নীলমণিও তাকে ঠকালো। কালী তখন জেলের ভেতরে সুইসাইড করে। তারপর ভোলা ও তার লোকেদের পেট ভরে কচি পাঁঠার মাংস ভাত খাওয়ানো হয়। সরকার বাড়ির নিয়ম, যুদ্ধের আগে পেট ভরে মাংস ভাত আর গলা অবধি মদ। তারপর খাওয়ার পর ভোলা ও তার লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে মীরা আর বাকিরাও যায়। এদিকে লেকচারের লোক ভূষণ মাল নিতে আসে, আর তখনই ভোলা ভূষণের হাতে গুলি করে। ভোলা তখন ভূষণকে ফোন করে আর বলে, চারিদিক তোদের ঘিরে ফেলেছি, বাঁচতে চাইলে বন্দুক নিচে কর। ভূষণ তখন হাত তোলে আর বন্দুক নিচে ফেলে দেয়, আর তখনই আসে 4 বিধবা নারী। চোখে তাদের জ্বলছে প্রতিশোধের আগুন। ভূষণ তখন মীরাকে বলে, আপনাদের এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। নীলমণির সাথে লেকচারে ডিল হয়েছিল, 6 মাসের মধ্যে 100টা মেয়ে দেবে। আজ নীলমণির মেয়ে রেডি থাকার কথা ছিল, আমি নিয়ে যেতাম লেকচারের কাছে। ভূষণ তখন মীরাকে বলে, মেয়েগুলোকে নিয়ে নিন আর আমাকে ছেড়ে দিন। তারপর নানা মীরাকে কল করে বলে, দিদি, শঙ্করের লোকেরা পাহাড়ে আদিত্যর খোঁজ করছে। মীরা তখন ভোলাকে বলে, এদিকটা দেখো, আমি পাহাড়ে যাচ্ছি, আর নীলমণি যেন জানতে না পারে যে শিপমেন্ট ক্যান্সেল হয়েছে। ভোলা তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যান। এদিকে আদিত্য পা দিয়ে খাবারের প্লেটটা ফেলে দেয়, আর প্লেটের একটা টুকরো দিয়ে তার হাতের বাঁধন কেটে ফেলে, আর সেখান থেকে পালিয়ে যায়। সকালে মীরা এসে দেখে আদিত্য পালিয়েছে। মীরা তখন অনেক টেনশনে পড়ে যায়, কারণ মীরাদের কাছে নীলমণিকে ফাঁদে ফেলার জন্য একমাত্র অস্ত্র ছিল এই আদিত্য। সবাই তখন আদিত্যকে খুঁজতে থাকে। এদিকে আদিত্য সেখান থেকে বেরিয়ে জঙ্গলের পথে ছুটতে থাকে। মীরা তখন সবাইকে বলে, আমি আর ঝুমা শহরের দিকে যাচ্ছি, তোমরা এদিকটা খোঁজো। এদিকে আদিত্য জঙ্গলের শেষে একটা রাস্তা পায়, আর সেখানে একটা গাড়ি দেখে লিফট চাই, আর সেই গাড়িটায় উঠে পড়ে। এদিকে ভোলার লোকেরা রাতে ড্রিঙ্ক করছিল। তখনই লেকচারের লোক ভূষণ তাদের বলে, আমার খুব বাথরুম পেয়েছে। তখনই ভোলার লোক ভূষণকে বাথরুম করাতে নিয়ে যায়, আর ভূষণ তখন সেই ছেলেটিকে মেরে তারই ফোন থেকে লেকচারকে কল করে
আর বলে, স্যার সরকার বাড়ি বিধবা মেয়েগুলো শিপমেন্ট আটকে দিয়েছে, আর মেয়েগুলো ওদের কাছে রয়েছে, আর ওদের মধ্যে একটা মেয়ে পাহাড়ে ফরেস্ট কলোনিতে আছে। তারপর এদিকে আদিত্য শহরে চলে আসে, আর মীরা আর ঝুমা শহরে এসে আদিত্যকে খুঁজতে থাকে। আর এদিকে শঙ্করও পাহাড়ে আসে, আর তাদের লোকেদের অনেকগুলো টাকা দেখিয়ে বলে, তোদের ছাড়া এই পাহাড়ে একটা পাতাও নড়ে না। আদিত্যকে যে প্রথমে খুঁজে দিতে পারবে এই টাকাগুলো সেই পাবে। এদিকে মীরা আর ঝুমা আদিত্যকে পাগলের মতো খুঁজতে থাকে, আর ওদিকে আদিত্য পালাতে থাকে। এদিকে ভোলা তখন তাদের ছেলেদের অনেক বকাঝকা করে, কারণ ভূষণ পালিয়েছে। ভোলা তখন মীরাকেও কথাটা বলল। মীরা তখন ভোলার ওপর অনেকটা রেগে যায়, আর ফোনটা কেটে দেয়। মীরা তখন আড়াল থেকে দেখে যে শঙ্কর আদিত্যর খোঁজে এখানে এসেছে। শঙ্করকে দেখে মীরা লুকিয়ে পড়ে, আর ঝুমাকে কল করে বলে, শঙ্কর এখানে এসেছে, তুই সাবধানে থাকিস। মীরা তখন অনেকটা চিন্তায় পড়ে যায়, আর তখনই মীরা আদিত্যকে দেখতে পায়। আর মীরা তখন ঝুমাকে কল করে বলে, আদিত্যকে দেখতে পেয়েছি, তুই গাড়িতে ওঠ। এদিকে কালীর ডেড বডি জেল থেকে বার করা হয়। পুলিশ তখন বলে, ওর একটা মেয়ে আছে, ওকে খবর দিতে হবে। এদিকে নীলমণি গৌতমকে বলে, আপনি তো জানেন আমার যত টাকা পয়সা আছে সবই আমার নাতির। আমার মেয়ে জামাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার নাতিই আমার কাছে সব। গৌতম বলে, তুই কি আমাকে সন্দেহ করছিস? নীলমণি বলে, না। গৌতম বলে, তাহলে ভালো। আর তখনই লেকচার নীলমণিকে কল করে, আর বলে, আগেরবার মানিক সরকার শিপমেন্ট আটকালো, এবার ওর বাড়ির বিধবা বউগুলো আটকালো। লেকচার তখন নীলমণিকে বলে, অ্যাডভান্সে টাকা পেয়েছিস না, ওই টাকা দিয়ে চুড়ি কিনে আন, আর ঘরে বসে থাক। নীলমণি তখন শঙ্করকে কল করে, আর বলে, লেকচারের কাছে এখনও শিপমেন্ট পৌঁছনি কেন? শঙ্কর বলে, ভূষণ তো বলল পৌঁছে গেছে। নীলমণি তখন শঙ্করকে একটা গালি দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে মীরা আদিত্যকে ফলো করছিল, আর ঝুমাকে বলে, আদিত্য চার মাথা মোড়ে আছে। ঝুমা তখন চার মাথা মোড়ে আদিত্যকে দেখতে পায়, আর মীরার লোকেরা আদিত্যকে ধরে গাড়িতে ওঠায়। এদিকে পুলিশ কালীদের বাড়িতে আসে কালীর মেয়েকে তার বাবার মৃত্যুর খবর দিতে, কিন্তু কালীর বাড়িতে পুলিশ তার মেয়েকে খুঁজে পায় না। এদিকে সরকার বাড়িতে সেই কিডন্যাপের হাত থেকে বাঁচানো মেয়েগুলোকে এনে খাবার খেতে দেওয়া হয়, আর সেখানে কালীর মেয়ে রানীকেও নিয়ে আসা হয়। সাবিত্রী তখন রানীকে দেখে কালীর কথা মনে পড়ে গেল, কিন্তু সাবিত্রীর মন অনেক ভালো, তার বাবার পাপের ফল তার মেয়েকে দেয়নি। রানীকেও খাবার খেতে দিতে বলল। রানী তখন তৃপ্তি করে খাবার খেলো। এদিকে আদিত্যকে মীরারা যেখানে আটকে রেখেছিল আবার সেখানে নিয়ে আসে, আর সেখানে এসে দেখে যে লেকচার এসেছে। এদিকে শঙ্করের সেই লোকগুলো বলে দেয় যে আদিত্য ফরেস্ট কলোনিতে আছে। শঙ্কর তখন তাদের টাকাগুলো দিয়ে দেয়। এদিকে লেকচার তখন মীরার মাথায় আঘাত করে, আর মীরার পা হাত পা বেঁধে ফেলে, আর ঝুমাকেও আটকে রাখে। আর লেকচার তখন মীরার একটা আঙুলের নখ উপড়ে ফেলে। মীরা তখন যন্ত্রণায় ছটপট করে। লেকচার তখন বলে, আমার দুটো শিপমেন্ট তোদের জন্য ক্যান্সেল হয়েছে, তার জন্য আমার 1 কোটি টাকা লস হয়েছে, এখন আমার 30টা মেয়ে চাই। মীরা তখন কাঁদতে কাঁদতে লেকচারকে বলে, আমার বিয়ের একদিন পর আমার বর, ওর বাবা, দাদা সবাইকে চোখের সামনে মেরে ফেলেছে, এখনও আমার হাতের মেহেন্দির রঙটাও যায়নি। আজ তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমি একা মরব না, আমার পেটের ভেতর যে বাচ্চাটা আছে সেও মরবে, আমার থেকে বড় লস তোর হয়নি। লেকচার বলে, কি চাই তোর? মীরা বলে, আমরা তো দুটো ডেলিভারি আটকেছি, এরপর যদি নীলমণি আবার চেষ্টা করে আবার আটকাবো। এদিকে শঙ্কর ফরেস্ট কলোনিতে আসে, আর তখন লেকচারের লোক শঙ্করকে গুলি করে। শঙ্কর তখন লুকিয়ে পড়ে, আর দেখে এবার আদিত্য গলায় ছুরি রেখেছে লেকচার। মীরা তখন পেছনে আসে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি মীরা লেকচারকে বলে, আমাকে তুই মারলে আমার ছেলেরা তোর ডেলিভারি আটকাবে, মেয়েগুলো আমার কাছে আছে, আমাকে 2 দিন সময় দে, আমি তোকে ডেলিভারি করব। মীরা লেকচারকেও তার দলে নিয়ে নিয়েছে। এদিকে শঙ্করের হাল বিহাল হয়ে যায়, আর গাড়ি নিয়ে পালাতে শুরু করে। ফিরে যাওয়ার সময় শঙ্কর রুচি আর নানাকে দেখতে পায়, আর শঙ্কর নানার হাতে গুলি করে রুচিকে উঠিয়ে নিয়ে চলে যায়। নানাকে তখন হাসপাতালে আনা হয়। ভোলা তখন নানার এরকম অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলে, তুই আমার কাকার জ্যাঠা জানি না, ছোট থেকে তোকে বাবা বলে মানি, তুই চিন্তা করিস না, রুচিকে আমরা পেয়ে যাব। এদিকে মীরা বাড়িতে ফোন করে বলে, রুচিকে শঙ্কর তুলে নিয়ে গেছে, আর নানা হসপিটালে রয়েছে। খবরটা রুচির মা পলি শুনতে পায়, আর কাঁদতে থাকে। এদিকে শঙ্কর রুচিকে তাদের বাড়িতে বেঁধে রাখে,
আর শঙ্কর তার বাবাকে বলে, আমার মনে হয় ওই বিধবাগুলো লেকচারের সাথে ডিল করেছে আর লেকচার আমার উপর গুলি চালিয়েছে। নীলমণি শঙ্করকে মাথা ঠান্ডা রাখতে বলে, কারণ আদিত্য এখন ওদের কাছে রয়েছে। তারপর মীরা লেকচারকে ফোন করে আর লেকচারের সাথে মীরা ডিল করে। লেকচার বলে, বর্ডার পার হলেই তোমার ছেলেরা গাড়ি থেকে কিন্তু নেমে যাবে। মীরা তখন লেকচারকে বলে, বর্ডার পার হলেই পুরো পেমেন্টটা আমার চাই। লেকচার তখন রাজি হয়। মীরা তখন পাশে কাউকে বলল, এবার পুরো খেলাটা আপনার হাতে। তারপর পলি তার মেয়ে রুচির চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। মীরা তখন পলিকে বলে, রুচিকে আমরা নিয়ে আসব। যতক্ষণ আদিত্য আমাদের কাছে আছে ততক্ষণ রুচির কিচ্ছু হবে না। তখনই সরকার বাড়িতে নীলমণি আসে আর মীরাও সেখানে গেল। নীলমণি সাবিত্রীকে বলে, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু তোমরা এটা কি করলা? তোমরা শেষমেশ তো আমার পথেই নামলে। মানিক যে কাজ করতে বারণ করেছিল তোমরা তো সেটাই করছো। সাবিত্রী বলে, মানে? নীলমণি বলে, তুমি কি কিছু জানো না? তোমার বৌমা তো মেয়ে পাচারে ব্যবসা শুরু করেছে। নীলমণি বলে, আমি মনে করলে রুচিকে গাড়ির সাথে বেঁধে সবাইকে মেরে আমি আমার নাতিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওইসবের মধ্যে নেই। আমার কাছে আমার নাতিই সব। নীলমণি সাবিত্রীকে বলে, আপনি যখন বলবে আমি খালি হাতে রুচিকে দিয়ে আমি আমার নাতিকে নিয়ে যাব। সাবিত্রী তখন রাজি হয় আর বলে, ঠিক আছে, কাল রাতে জায়গা ঠিক করে জানিয়ে দেব। নীলমণি তখন চলে যায়। আর তখনই সাবিত্রী মীরাকে বলে, তুই এটা নিজের সাথে করতে পারলি? একবারও ভাবলি না? মীরা সাবিত্রীকে বলে, তুমি নীতি আগলে বসে থাকলে ওরা তোমায় বাড়িতে ঢুকে মারবে। আগে গুলি করে মেরেছে, এবার কথা দিয়ে মারল। সাবিত্রী বলে, মানিক সরকার চিরকাল এই বাড়ির ভালো চেয়েছে, এই সাহেব বাড়ির ভালো চেয়েছে। মীরা বলে, মানিক সরকার এখন বেঁচে নাই। আর নীলমণি হাত জোর করে ক্ষমা চাইল আর আপনি সেটা রাজি হয়ে গেলেন? সাবিত্রী বলে, এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। তার পরদিন রাতে মীরা আদিত্যকে নিয়ে আসে। ওদিকে নীলমণি রুচিকে নিয়ে আসে। ভোলা তখন আদিত্যকে শঙ্করের সামনে আনে। শঙ্করও রুচিকে নিয়ে আসে। আর এইখানে আসে গল্পের আসল টুইস্ট। তখন ভোলার ছেলেরা মীরার মাথায় বন্দুক রাখে আর ভোলা আদিত্যর মাথায় বন্দুক রেখে আদিত্যকে নিয়ে চলে যায়। নীলমণি তখন ব্যাপারটা বুঝতে পারে না, মীরাও কিছু বুঝতে পারে না। তারপর শঙ্কর মীরাদের দিকে বন্দুক তাক করে। তারপর কিছু দূর গিয়ে ভোলা নীলমণিকে কল করে আর বলে, তোর সাথে ডাইরেক্ট খেলা এখন আমার সাথে, মাঝখানে কোনো মেয়ে ছেলে নেই। তোর নাতির জীবনের দাম ঠিক করব আমি, আর তুই বিধবাগুলোর সাথে যা খুশি করতে পারিস, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে ভোলা ফোনটা কেটে দেয়। তারপর ভোলা লেকচারকে মাল ডেলিভারি করায়, কারণ মেয়েগুলো ভোলার কাছে ছিল। এদিকে নীলমণি মীরা ওর বাকিদের বেঁধে রাখে। তারপর ভোলা নীলমণিকে একটা ভিডিও পাঠায় আর বলে, দেখছেন তো আপনার নাতির অবস্থা, বেশি এডিটেরি করলে এখানে গুলি চালিয়ে দেব। তারপর নীলমণি সেই পুলিশ অফিসারকে ডাকে আর ভোলার সেই ভিডিওটা দেখায়। পুলিশ বলে, শেষমেশ ভোলা এটা করলো? পুলিশ বলে, ওই বিধবাগুলো এখন কোথায়? নীলমণি বলে, বেঁধে রেখেছি। পুলিশ বলে, স্যার, ভোলার সাথে আমরা এইভাবে পারবো না, কারণ ভোলার সাথে গোটা সাহেব বাড়ি, গোটা বস্তি ওর সাথে আছে। ওকে একজনই এই বস্তি থেকে বার করে আনতে পারে, সেটা হলো ওই বিধবাগুলা। আর একবার আপনার নাতিকে বের করে আনতে পারলে তারপর আপনি ওদের সাথে যা খুশি তাই করতে পারবেন। এদিকে গৌতম মীরাদের কাছে আসে আর বলে, আমার ছেলেকে তোরা মেরেছিস তাই না? তোদের আমি একটাকেও ছাড়বো না। আর তাদের গুলি করতে যাই। তখনই নীলমণি আসে আর গৌতমের হাত থেকে বন্দুক কেড়ে নেয় আর গৌতমকে নিয়ে যায়। পুলিশ মীরাদের কাছে আসে আর বলে, আপনাদের তো আমি বারবার সাবধান করেছিলাম, কিন্তু আপনারা আমার কথা শুনেননি। এখন যদি আপনাদের মেরেও ফেলে না, তাহলে কেউ কিছু বলবে না, কিন্তু আমি আপনাদের একটা সুযোগ দেব। শুধু একবার বলে দিন যে ভোলাকে কিভাবে এখানে আনা যায়, তাহলে আপনাদের জীবনের একটা ভ্যালু হবে। মীরা তখন বলে, ভোলা তার জীবনে নানাকে সব থেকে বেশি ভালোবাসে। নানা যদি আপনাদের কাছে, তাহলে ভোলাও আপনাদের কাছে। পুলিশ তখন নীলমণিকে বলে, ভোলার পাতানো বাবা পাহাড়ে হাসপাতালে ভর্তি আছে। নীলমণি তখন শঙ্করকে নানাকে কিডন্যাপ করতে বলে। এদিকে শিপমেন্ট লেকচারদের লোকের কাছে পৌঁছায় আর লেকচার তখন ভোলার অ্যাকাউন্টে টাকা পাঠায়। টাকাটা পেয়ে ভোলা নান্টুকে বলে, পুরো টাকাটা আমার ক্যাশ চাই। ভোলা তখন হাসপাতালে নানার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে নানা নেই। আর তখনই শঙ্কর ভোলাকে একটা ভিডিও পাঠায়। ভোলা তখন ভিডিওটা দেখে যে নানাকে নীলমণির লোকেরা কিডন্যাপ করেছে
আর তখনই শঙ্কর ভোলাকে কল করে আর বলে সকালে তুই একটা ভিডিও পাঠিয়েছিলি, এখন আমি তোকে একটা ভিডিও পাঠালাম। ভোলা তখনই নীলমণির কাছে আসে আর আদিত্যকে ছেড়ে দেয়। ওদিকে নানাকেও ছেড়ে দেওয়া হয় আর নীলমণির লোক ভোলার দিকে বন্দুক ধরে। ভোলা তখন নীলমণির লোকদের বলে যা গাড়ির ডিকিতে ক্যাশ রাখা আছে। নীলমণির লোক তখন ভোলার গাড়িতে দেখে অনেকগুলো টাকা রয়েছে আর নীলমণির লোক বাদশা তখন সবাইকে বলে টাকা এসে গেছে। সবাই তখন ভোলার দিকে হয়ে যায় আর নীলমণির দিকে বন্দুক তাক করে। আর এই সব কিছু হচ্ছে মীরার প্ল্যান মতো। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মীরা ভোলাকে বলে আমরা আদিত্যকে ছাড়লে নীলমণি আমাদের ছাড়বে না। ভোলা বলে নীলমণিকে মারতে হলে ওদের লোককে কিনতে হবে। সাহেবকে মারার জন্য যেমন কালীকে ওরা কিনেছিল, তেমন আমাদেরও ওদের লোক বাদশাকে কিনতে হবে। মীরা বলে লেকচারের কাছে মাল না পৌঁছালে আমাদের কাছে টাকা আসবে না। মীরা তখন একটা প্ল্যান বানায় আর ভোলাকে বলে যে তুমি নীলমণির নাতিকে সরাবে আর ফোকাসটা পড়বে তোমার উপর। ভোলা বলে তাহলে লেকচারে টাকা ঢোকা অবধি আপনাকে সিকিউরিটির গ্যারান্টি কে দেবে? আপনাদের যদি ওরা মেরে ফেলে? মীরা বলে পারবে না, কারণ ওরা জানে না যে কি করে তোমাকে বস্তি থেকে বার করতে হবে, একমাত্র আমি ছাড়া। আর তারপর লেকচারে মাল বর্ডার ক্রস করে আর টাকা ঢুকে যায়। আর এদিকে মীরা বলেছিল নানাকে কিডন্যাপ করলে ভোলা চলে আসবে। আর তারপর আমাদের দেখানো হয় সেদিন ভোলা নীলমণির লোক বাদশাকে বলে নীলমণি তোদের যত টাকা দেয় তার দ্বিগুণ টাকা আমরা দেব। এইভাবে নীলমণি যত লোক আছে সব ভোলা কিনে ফেলে। আর ওদিকে মীরাদেরও বাঁধন খুলে দেওয়া হয়। মীরা তখন শঙ্করের কাছে যায় আর বলে 2005 সালে একটা সিনেমা বের হয়েছিল, অমিতাভ আর অভিষেক ছিল, মনে আছে তোর? সেখানে অমিতাভের একটা ডায়লগ ছিল, বলেছিল তোকে মারার জন্য আমার এখানে থাকার দরকার নেই, কিন্তু তোকে মরতে দেখার ইচ্ছেটা ছাড়তে চায় না। মীরা শঙ্করকে বলে তুই মরবি, আমি দেখব। আর তখনই ভোলা শঙ্করকে দুটো গুলি করে আর শঙ্কর তখন মারা যায়, যেভাবে সেদিন শঙ্কর অর্জুনকে গুলি করেছিল। গৌতম তখন পুলিশকে বলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পুলিশ তখন গৌতমকে একটা চড় মারে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি সেদিন মীরা পুলিশকে বলেছিল এবার পুরো খেলাটা আপনার হাতে। তার মানে পুলিশও মীরার সাথেই ছিল। তারপর মীরা সাবিত্রীকে বন্দুক দেয় আর নীলমণিকে মারতে বলে। সাবিত্রী তখন মারতে যায়, তখনই নীলমণি বলে আমাকে মেরে কি হবে? আমি যা করতাম তোমরা তো সেটাই করলা, মেয়েগুলোকে পাচার করলা। পুলিশ বলে এই সাহেব বাড়ির যতগুলো মহিলা কনস্টেবল আছে তারা কোথায় জানেন? তারপর আমরা দেখি যে মেয়েগুলো লেকচারের কাছে পাঠিয়েছিল সেগুলো আসলে মহিলা কনস্টেবল। যখনই লেকচারের কাছে শিপমেন্ট পৌঁছয় তখনই মহিলা কনস্টেবলগুলো লেকচারদের লোকেদের উপর গুলি চালায় আর লেকচারকেও মেরে ফেলে। এদিকে মীরা সাবিত্রীর হাতে বন্দুক দেয় আর সাবিত্রী আর মীরারা একসাথে নীলমণিকে গুলি করে আর নীলমণি তখন মারা যায়। আর মীরা গৌতমকে, নীলমণি ও তার ছেলেকে খুনের দায়ে জেলে পাঠায়। তারপর 5 মাস কেটে যায় আর মীরার কাছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আর বলে মাশাল বলছি, ছেলেকে তো বাবার মতো দেখতে হয়েছে, কিন্তু সব সময় কাজের মাসের দায়িত্বে ছেলেকে ছেড়ে রাখবেন না, নিজের ছেলেকেও একটু সময় দিন। মীরা তখনই তার ছেলের কাছে ছুটে আসে আর ছেলেকে নিয়ে ভেতরে যেতে বলে। আর মীরাকে সেই মহিলা বলে ভয় পেয়ে গেলেন? লেকচারকে আপনি মেরেছেন, আপনার সাথে তো দেখা করতেই হবে। আর তখন সেই মহিলার হাসি শুনতে পাওয়া যায়। আর এখানে আমরা বুঝতে পারি কুইন সিরিজের সিজন 2 আসছে। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।